আসি তীর্থঙ্কর মুখোপাধ্যায় স্মারক বক্তৃতার কথা। একদম শুরুতেই বলি শ্রদ্ধেয় তীর্থঙ্কর মুখোপাধ্যায়ের কথা। অধ্যাপক পণ্ডিত এই মানুষটির অকাল প্রয়াণ হয় 2018 সালে। সে ক্ষতি আজও অপূরণীয়। 5 বছর বয়সে আইপিটি এর রাহু মুক্ত নাটক দিয়ে তার নাটকের জীবন শুরু। তারপর তো অধ্যাপনা করেছেন সেই সঙ্গে 1995 সাল থেকে গণকৃষ্টির সঙ্গে তার সম্পর্ক শুরু হয়। গণকৃষ্টিতে অভিনয় করেছেন বহু নাটকে। একদম প্রথমে যে নাটকে তিনি অভিনয় করেন গণকৃষ্টিতে তার নাম তস্কর বৃত্তান্ত। গণকৃষ্টির প্রশাসনিক ক্ষেত্রে তার অবদান স্মরণীয়। তিনি আমৃত্যু গণকৃষ্টির সভাপতির পদ অলঙ্কৃত করেছেন। প্রতি বছর গণকৃষ্টি ও তার পরিবারের সহায়তায় এই স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। এবারের বক্তৃতার বিষয় অভিনয়ের দর্পণে বিম্বিত অনুভব, সত্য মিথ্যা। বক্তৃতায় শ্রী দেবশঙ্কর হালদার। শ্রী দেবশঙ্কর হালদার সম্বন্ধে কিছু বলতে যাওয়া বাতুলতা। তিনি একজন প্রখ্যাত নট, যিনি আজও বাংলা থিয়েটারের জগতের আলো হয়ে অবস্থান করেন। আর আমি যদি তার সম্পর্কে বলতে যাই, আমি দেখব সমবেত সকলে যারা এখানে উপস্থিত আছেন তারা আমার থেকে অনেক বেশি জানেন। তাই এটুকুই বলি যে আজ তাকে পেয়ে তীর্থঙ্কর মুখোপাধ্যায় স্মারক বক্তৃতায় আমরা গণকৃষ্টি আজ একটুখানি বলে নিই গণকৃষ্টির সঙ্গে তার সম্পর্কের কথা। 3টি নাটকে তিনি অভিনয় করেছেন গণকৃষ্টিতে। প্রথমে ভাইরাস রিং এবং বাকি যে 2টি নাটক, একটি একদম নতুন এখনো চলছে এবং কালকেই তার শো রয়েছে অথবা রবি ঠাকুর। আর আরেকটি নাটক 7 বছর ধরে অভিনীত হয়ে চলেছে, কিন্তু আজও বারবার তার অভিনয়ের ডাক আসে। সে নাটকটি তোমার আমি। এবং এই তোমার আমি এবং অথবা রবি ঠাকুরের জন্য শ্রী দেবশঙ্কর হালদার মশাইকে অবশ্যই ধন্যবাদ জানাবো। সবার আগে তার এই স্মারক বক্তৃতা শুরুর আগে তাকে সম্বর্ধনা দেওয়া হবে এবং সেই সম্বর্ধনা জ্ঞাপন করবেন গণকৃষ্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং গণকৃষ্টির প্রবীণতম সদস্য শ্রী উৎপল সরকার। প্রীতমদা, গণকৃষ্টির প্রীতমদা। দুজনকেই ডেকে নেব। না, মঞ্চে না, এই সামনে এখানে। হ্যাঁ, অবশ্যই একজন ভালো মাপের মানুষ তো বটে, তাহলে এখানে তো আলো পাবে না। সম্বর্ধনা দেওয়া হচ্ছে, প্রীতমদা সম্বর্ধনা দিচ্ছে। বক্তৃতার জন্য ডেকে নেব আমি এখানে বসেই বলছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর সঙ্গীতের কাছাকাছি বসলাম, বলা হয় তাহলে সঙ্গীতের কাছাকাছি বসলে এটা কিছু ভালো হয়, বলাটা ভালো হয়। আমি জানি যে সংলাপ মুখস্থ করে বলি এবং তারপরে সেই চিত্রকে দেখেন। যেদিনই এরকম ডাক আসে, ইদানিং এরকম ডাকে সাড়াও দিচ্ছে,
যখনই সারা দিই তখন ভাবি অনেকদিন দেরি আছে, ডিগ্রি পুঁথিপত্র থেকে শ্রমিকরা যেসব লেখাপত্র করেছেন সেগুলো থেকে আমি যে বিষয়ে বলতে চাই সেই সব বিষয় নিয়ে খানিক ডাকাডাকি করে একটা নোট তৈরি করে আনবো এবং সেটা বেশ তথ্যগতভাবে করবো। এটা প্রত্যেকবারই ভালো, খানিক পড়াশোনা করি, কিন্তু খানিক সময় চলে গেলে দেখি দিনটা এগিয়ে এসছে, তখন মনে হয় অনেক কিছুই তো বলবো বলে ফেলেছি, কিন্তু এখন তো বলা যাবে না। যেমন আজকে সময়টা যেখানে গিয়ে দাঁড়িয়েছে আর 15 মিনিট বাকি আছে, মানে আমার জন্য যে ধার্য সময় আমাদের আলাদা। এরপরে নির্দেশকের মুখোমুখি, সেখানে 3 জন গুণী, 2 জন নির্দেশক এবং একজন সাংবাদিক এবং শিল্পরসিক আছে, তারা বললেন। তো তারা যদি 15 মিনিট করেও বলেন তাহলে 45 মিনিট, আর তার আগে যদি তাদের সম্পর্কে যে নাম গান আছে সেটা হয় তাহলে তো আরো 15 মিনিট চলে যাবে। না বলছি না, নামগানটা তো লাগবে, নামগানটা তো ভালো জিনিস, আমি মানে নির্জকভাবে বলি ওটা তো লাগবে। আমি বলছি সেই জন্য আমি মিনিট 15 কোথায় সময় পাবো, আর আমার সেই শক্তি নেই যে রামকৃষ্ণদেবের মতো বলবো যত মন তত বোধ সত্যতা শেষ হয়ে যাবে, তেমন শক্তিও আমার নেই। আমি যে বিষয়টা নিয়ে বলবার কথা ভাবছিলাম, তো সেটা কেন যে এখানে আমার সামনে পুঁথিপত্র বা বই নেই তার কারণটা বলি। যখন ওগুলো নিয়ে বলতে গিয়েছি দেখেছি আমরা তো পুঁথি থেকে অভিনয় করি, মানে এক অর্থে কেউ লিখে দেন, তারপর সেটা মুখস্থ করি, তারপর তার থেকে খানিক বদলে যায়, তারপর নির্দেশক বা নাট্যকার থাকেন, তিনি বলেন এইখানটা আমি এইটুকু জুড়ছি, এটুকু বাদ দিয়ে দিচ্ছি, যেটুকু বাদ দিয়ে দেয় তাতে আমার মতো অভিনেতাদের খুব মন খারাপ হয়। বেশ ছিল সংলাপটা, মুখস্থও করে ফেলেছিলাম, ওর পাশে যে দাঁড়িয়ে ছিল তার সঙ্গে কাছাকাছিতে কথাটা মানে পাচ্ছিল বলেও মনে হচ্ছিল। সংলাপ তো নিজের সন্তানের মতো মনে হয়, সেটা আমার কাছে কেড়ে তখন মনে হয় বোধহয় তাদেরকে আমি পারছিলাম না বলবো, তাদেরকে মানে তৈরি করতে পারছিলাম, ওর নিহিত যে সত্য সেটিকে আবিষ্কার করতে পারছিলাম, তাই জন্য কিনে নিই তাদেরকে আমি এখনো বড় পারি, এখনো মনে হয় এখনো কোনো একটা, এখন তো অনেক অভিনয় করেছি, এখন মাঝে মাঝে মনে হয় যে আরেকটু সংলাপ আমার থেকে কেড়ে নিলে ভালো হয়। এত কেন বলতে হবে আমাকে, আমার আবার প্রধান অভিনেতা হিসেবে ডাক করে, ফলে বেশিরভাগ সংলাপ আমাকে বলতে হয় অনেক সময়, বেশিরভাগ সময়। তাই তখন যখন কেড়ে নেন, মানে কেড়ে নেওয়ার কথা ভাবা হয়, খানিকটা এডিট হবে, এই জায়গাটা থাকবে না, এইসব আলোচনা করতে নির্দেশক নাট্যকাররা করে, আমাকে তারা সামিল করেন, খানিক শুনি, তখন প্রথমে না একটা মনে যাক বাবা মাছা গেল, এই বড় চামটা বলে তার মধ্যে 2টা পুকুরে ওটা আর বলতে হবে। হ্যাঁ, তো এরকম একটা ধারণা হয়, কিন্তু যেই ওটা বাদ হয়ে যায় তখন মন খারাপ হয়, মনে হয় এমন কিছু সত্য মধ্যে ছিল যে সত্যটা মনে হয়েছে আমি যে উচ্চারণ করছি তার মধ্যে দিয়ে নিশ্চয়ই প্রকাশিত হচ্ছে। আমার কখনোই মনে হয়নি যে নাট্যকার যিনি লিখেছেন সেইটি বেশি ছিল বা সেটা অযথা ছিল, হয়তো অযথা ছিল, কিন্তু তবু মনে হয় একজন অভিনেতা হিসেবে তিনি তো লিখেছেন কোন একটা সত্যের পিছনে ছুটতে ছুটতে একটা নির্মিত রাত্রে অথবা অনেক মধ্যাহ্নে হোক যখনই হোক তিনি লিখেছেন, তাহলে একটা হাতছানি ছিল, একটা কিছু মোটিভেশন ইংলিশে যাকে বলে সেটা ছিল, সেই জায়গা থেকে তিনি লেখাটা করেছিলেন। কিন্তু আমরা সকলে মিলে এই সম্মিলিত সংযুক্ত যে কালেক্টিভ আর্ট নাটক নামক সেইটার মধ্যে দিয়ে সেটা কাছে পৌঁছতে পারলাম, তাই ওটাকে ছেড়ে ফেলা, ওটা বেশি আবের মতো টিউমারের সেই মতো, অথচ ওটা লেখা হয়েছিল, ওটা যত্ন করে লেখা হয়েছিল এবং আমরা উচ্চারণ করার চেষ্টা করেছিলাম। তখন ওই ভাবনা থেকে এই কথাটা মাথায় এলো যে অভিনয়ের সঙ্গে সত্য এবং মিথ্যা, কারণ নাটক নামক শিল্পটিকে, আমি এই কথা প্রায়শই অনেক জায়গায় বলি, কেউ কেউ ভাবেন একটু বেশি নাটক করি বলে নাটক লোক বলে এই কথাটা আমি আপনার উচ্চারণ করি, কেউ নেকাও করি, কিন্তু তাতে আমার কথাটা বলতে ভালো লাগে বলে আবার আজকে কথাটা বলছি যে যখনই দেখি থিয়েটার বা নাটককে কেউ মিথ্যের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করছে এই চারপাশে, তখন আমার অস্বস্তি হয়। ফলত আমি সেই কথাটা বলি যে যেমন ধরুন সবচেয়ে বেশি করে রাজনীতিবিদরা দেখুন টেলিভিশনে বা বক্তৃতায় বিরোধী দলকে বা বিরোধী মতকে আক্রমণ করতে গিয়ে বলেন যে এই কথাটা ওদের সঙ্গে নাটক করছে, হ্যাঁ, এই তারা ওটা মিথ্যে করছে। তো তারপরে স্বামী স্ত্রীকে বলেন যে তুমি আর নাটক করো, যখন একটা স্বামী একটা মিথ্যে বলছে তখন তিনি বলে নাটক করেন, তখন বাবা ছেলেকে বলে, ছেলে বাবাকে বলে, চারপাশে মুদিখানার মালিক প্রত্যেকটি হচ্ছে দেখেছি,
আমি হয়তো তখন পাশে দাঁড়িয়ে দেখবার চেষ্টা করছি, তখন মনে হচ্ছে কথা কি আমাকে বলছে, আর নাটক তো আমি। হ্যাঁ, সবচেয়ে বেশি নাটক করে এই যে জায়গাটা মুদিখানার দোকান, অথবা এই দাম্পত্য যার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, অথবা এই রাজনৈতিক ক্ষেত্র যার মাঝখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেইখানে সবচেয়ে বেশি তো নাটক আমি করি, তাহলে আমাকেই করছি। তাহলে আমি মিথ্যা পেশাটি করি, এরকম একটি কারবারের সঙ্গে যুক্ত, এবং আমার পুরোপুরি এর মধ্যে একটা সত্য আছে। সবাই কেন স্বীকার করছে না যে হ্যাঁ সত্য আছে, একটা মিথ্যি করো, মিথ্যেকে সাজাও, সাজিয়ে গুছিয়ে একটা কিছু করো। আমি এরকম একটা জেনেছিলাম আমাদের অগ্রজের কাছ থেকে, এবং সেটা নিজেও খানিক বুঝতে পেরেছি। সেটা মান্যতা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আপনারা এখানে যারা আছেন তারা নাটক দেবেন, হয়তো আবার কেউ দেবেন না। সেটা হচ্ছে আমাদের নাটকের একটা অভিনয় বা একটা সংলাপ বা একটা মুহূর্ত বা একটা নির্মাণ, যেটাই বলি না কেন, সেইটিকে যখন নাটকের অভিনয়ের মধ্যে দিয়ে প্রকাশ করি, মঞ্চের উপর বা পাঠাবনে বা প্রকাশ্য জায়গায়, যেখানেই হোক না কেন, সেখানে আমরা অনেকগুলি জীবন্ত মানুষের সামনে আমার উপলব্ধ একটি সত্যকে তাদের সামনে ফেলে দিয়ে বলি, আমি এই সত্যটায় উপনীত হয়েছি। তোমার কি মনে হয় যে এই সত্যটায় তোমার মত আছে? যদি মত থাকে তাহলে তুমি আমাকে সমর্থন দাও, আর যদি অমত থাকে তুমি আমার বিরোধিতা করো। তাহলে আমার এরকম জীবনে এরকম হয় না, কিন্তু জীবনে আমি আমার স্ত্রীকে যখন বলি, শোনো আমি এটা জানি তাই বলছি, এটাই আমার সত্য, ব্যাস কথা শেষ। কিন্তু নাটকে সবসময় আমরা আমাদের উপলব্ধ সত্যটিকে, নাট্যকার, নির্দেশক বা সেই সংগঠন, গণকৃষ্টি হোক, যে দলীয়, তারা একটি তাদের উপলব্ধ সত্যকে যখন সে একটি নাটক করে, তার মানে সে সত্য আবিষ্কার করেছে, একটি সত্য সে খুঁজে পেয়েছে। রোজগার বলার কথায় সেই সত্য হয়তো তার প্রতিদিনকার কাজের মধ্যেও হয়তো সেই সত্য আছে, কিন্তু সেই সত্যকে সে এমনভাবে সাজিয়েছে, আরো তীব্র করেছে, আরো পুরোধার করেছে, আরো কি বলবো তদ্গত করেছে, করে সেইটিকে সে পড়ে শান্ত হয়ে যাবে। ঠিক করেছে অনেকগুলি জীবন্ত মানুষের সামনে ওটিকে ফেলে একটা কাটা ছেঁড়ার ব্যবস্থা, যে তুমি এটাকে যদি মনে করো ঠিক তাহলে তুমি বাবা দাও, আর যদি মনে করো ভুল তাহলে নীরব থাকো, বিরোধিতা করো, এই সমস্ত অধিকার তোমার আছে। তাহলে আমার যে সত্যি আমি যে সত্য আমি পেয়েছি, যে সত্য আমি আবিষ্কার করেছি, যে সত্যে আমি স্থিত হয়েছি, সেই সত্যে আমি কিন্তু সন্তুষ্ট হই। আমি সেই সত্যটিকে আরো পাঁচজন মানুষের সামনে তুলে আমি কিন্তু যাচাই করতে চাইছি। তাহলে কি এরকম দাঁড়ালো না যে জীবনে যে সত্য, সেই সত্য থেকেও নাট্যের সত্য আরো বড় কিছু, যাকে আমরা যাচাই করতে যেতে চাই, করতে পারি। আমি কখনো কখনো আহত করি যে আমার এই উপস্থাপনাটা ওরা বুঝলো না, বা আমার এই অভিনয়ের ধরনটা এইভাবে নিন্দিত হলো, এরকম হয়তো আমি কষ্ট পেতে পারি। কিন্তু কষ্ট পেয়েও আমি যদি নিজেকে বলি, আমি তো অভিনয়টা বাড়িতে একা করে শেষ করতে পারতাম, বলি আমি অন্য ভাবনায় জানিত মানুষদের সামনে গিয়ে এটাকে রেখেছি, রেখে আমি বলেছি হ্যাঁ আমাকে হাতটাকে দাও, অথবা আমাকে তিরস্কার তথাপি এ পথপথ করেছি ওরকম, রঙ্গভূমি ভালোবাসি দিতে সাত রাশি রাশি আশার নেশায় করি জীবনযাপন। এই যে আশার নেশায় জীবনযাপন করবার যে উন্নতি, তার মধ্যে কিছু সত্য আছে, যে সত্য জীবনের থেকে বড়। আমি আমার বাবাকে দেখতে কত অভিনয় ছিলেন যাত্রাপালা, ওরা যখন অভিনয় করতেন তার আগে এই মণ্ডপে যেখানে সাজঘর হতো, সেই সাজঘরে ওই একের পর এক যে ট্রাম্পগুলো রাখা থাকতো, তার উপরে আসন পাতা থাকতো, কখনো কখনো গদি থাকতো, বক্স আর্টিস্ট অনুযায়ী সেই গদি সেনারা কাটতে পারতেও যেত, এবং তিনি নিজেও সেটা সামলাতেন, মানে অভিনেতাই নিজের জায়গাটিকে ঠিক। আমার বাবা তার পাশে আরেকজন থাকতো, তার পাশে কিছু বসতেন তারা এরকম একটা ঘরে, এবং সেখানে হাতে আয়না সামনে, সেই আয়না বা সামনে রাখা আছে। এই বড় আমরা যখন মেকআপ আয়নায় চলছে সেরকম তো নয়, কিন্তু সবই দেখছি রোজই এখান থেকে ওখানে চলে যায়। সেই আয়নায় এরকম যদি তাকিয়ে নিজের চোখ আঁকছে, মুখ আঁকছে, মনের আঁকছে, সেদিকে তাকিয়ে আছেন, দেখি আমার তো কম বয়স কিন্তু বোঝার বয়স, তো আমি তাকিয়ে দূর থেকে তাকিয়ে অনেকক্ষণ তাকিয়ে দেখতাম এই যে তুলিটা আঁকছেন, তুলি দিয়ে রং আঁকছেন, আমার এরকম বোধ হতো এটা কি মনে হয় মুখের উপর আঁকছেন নাকি আঁকছেন আয়নার উপর।
যে মুখটাকে আয়নায় দেখছেন, আমরা যখন আয়নার দিকে তাকাই, আজকে একটু আগে যখন উচ্চারণ করলেন যে অভিনয়ের গর্ব, আমরা যখন আয়নার দিকে তাকাই, আমাদের কত ওই আয়নায় দেখছি যে আমার কেটে গেছে, আমি দেখতে পাচ্ছি এরা জায়গায় কেটে গেছে। অন্যদিকের মানুষ বলে তোমার এখানে একটা ক্ষত হয়ে গেছে, যেটা বেশ রক্ত করছে, তাহলে তুমি দৌড়ে আয়নার কাছে যাই, দেখি, তারপর চোখকে উঠে বলি বাবা এতটা কেটে গেল। তার আগে অবধি কিন্তু আমি এটাকে দেখতে পাই, আয়নার সামনে গিয়ে দেখে ওই ক্ষতটা আয়নার ভেতর থেকে আমাকে দেখা দেখতে পাই, তখন এই ক্ষতটা শুধু আমার একার থাকে নাকি ওই আয়নারও থাকে, দর্পণেরও থাকে। তাই আমার কিভাবে মনে হতো যে বাবা যে আঁকছেন বা বাবার সঙ্গী সাথী যারা বসে আছেন, তারা যেন মনে হয় যেন ওই আয়নার উপরেই নিজেকে সাজাচ্ছেন। এই মুখটা, যে মুখটার মধ্যে কিছু গভীরতা আছে, যে মুখটার মধ্যে কিছু সূত্র আছে, যে মুখটার মধ্যে কিছু অভিজ্ঞতা আছে, যে মুখটার মধ্যে কিছু অপ্রাপ্তি আছে, সেই মুখের উপর একটা রং চাপিয়ে এই প্রাপ্তি অপ্রাপ্তির খেলাটাকে আরো রঙিন করে তুলছেন ওরা, তা তুলছেন সামনের যে আয়নাটা। এই কথাও আবার আমার কাছে অভিনেতা হিসেবে খুব আনন্দের এবং একসঙ্গে বেদনার মনে হয়, যে কথা অনেকেই অনেক জায়গায় বলেছেন, যে আমরা আমাদের নিজের মুখ নিজে দেখতে পাই। আমার মধ্যে কিন্তু সুভাষ কৃষ্ণ আমার মুখটাকে আমার মুখটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমার চোখের মুখে কিরকম হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সবটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি। এই যে আমার মুখের মধ্যে কত রকম রং হচ্ছে কিনা দেখতে একেবারেই যে পাচ্ছি না তা না। আমি যখনই ওদের মুখের দিকে তাকাচ্ছি, খোঁজ করবার জন্য, অনুসন্ধান করবার জন্য তাকাচ্ছি, তখনই কিন্তু দেখতে পাচ্ছি ওর মুখের চেহারা থেকে বুঝে যাচ্ছে আমার মুখে কি হচ্ছে, আমার মুখে এই মুখে কেমন। আর যদি এটাও বের একটু কাব্যের কথা, এটাও যদি ছেড়ে দিই, তাহলে ওরাই বা আমার উল্টো দিকে থাকা মানুষ আমাকে বলে তোমাকে আজকে মেঘ নামে না, সেই মেঘ আমার মুখের মধ্যে ছিল, আমার মনের মধ্যে কিন্তু মেঘ তৈরি হয়েছে, সেই মেঘকে বাসা দিয়েছিল, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমি জানি যে আজকে মেঘলা হলেও তখন আমি আবার ফিরে যাই, যদি দেখতে চাই ওর মুখকে দেখে আমার সন্তুষ্ট না, ওর চোখ দিয়ে দেখে আমি যদি সন্তুষ্ট না, আমি তখন আবার ফিরে যাই দর্শনের কাছে গিয়ে দেখি সত্যি আমাকে এরকম মেলানো দেখাচ্ছে। হ্যাঁ, এইরকম এইরকম অনুভব থেকেই আমার মনে হচ্ছিল যে অভিনয় শিল্পীর সঙ্গে যুক্ত মানুষ হিসেবে, যে কোনো শিল্পের মানুষ কিভাবে করেন আমি জানি, কিন্তু অভিনয় শিল্পের মানুষ হিসেবে এই যেটা বললাম, আমি সবসময় একটা যাচাই করার অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছি। সিনেমায় কিরকম হয় না, সিনেমায় যখন এই অভিনয়টা হয় তখন আপনারা সকলেই জানেন যে আমি অভিনেতা সেখানে উপস্থিত থাকি। আমি বলছি ওর একটা অহংকার আছে, যার জন্য এই জিনিসটা আমার সঙ্গে মিউজিক বাজাবে, আমার প্রতিশোধ দিতে পারি, আমি ওকে অহংকার করবো, আমি ওকে বলি এটাই আমাদের একটা কাজ দেওয়া ইচ্ছা করছিল, আমার সংলাপটা কেড়ে দিচ্ছে, ওঠেরও লক্ষ্য কিছু এত সুন্দর সাউন্ড করে, তার কাছ থেকে ওটা কেড়ে দিচ্ছে, চোখের সামনে দেখছি বারবার এত কিছু দিয়েছি, তারপরে এটা উচিত না, জীবন এইরকম করে বিজু, আর তখন দায়িত্ব নিতে ঠিক নাটক বা অভিনয় এইরকম একটা দায়িত্ব নেয়, কালকে যখন অভিনয় করবো অথবা শক্ত নাটক, অনেক সব নাটক শক্ত বলে মনে হয়, কিন্তু শক্ত এই কারণেই বললাম শব্দটা, কারণ এই শব্দটা আমাকে অন্যরা বলে। আমি একজন অভিনেতা, আমিও 40 বছর অভিনয় করছি, সিরিয়াসলি করছি বলে মনে করি, তারপর 2 বছর সিরিয়াসলি করছি, অন্যরা দেখিয়ে দেবেন এবার আপনাদের কেউ বলবেন আপনি 40 বছর শুরুই করেন, এরকম বলতেও পারেন, কিন্তু আমি বলছি এই করার পরেও আমাকে অনেকে বলেন বাইরে আজকের নাটকটা খুব শক্ত ছিল, তখন বুঝি একটু শক্ত নাটক ছিল। আবার কেউ কেউ বলেন কোন নাটক দেখে খুব ভালো করেছেন আপনি, কিন্তু নাটকটা বড় সহজ, তো
আমি কিন্তু ওখান থেকে আন্দাজ পাই যে আমার কি 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 হলো, হ্যাঁ। কিন্তু আমি সবসময় জানি যে যখনই কোনো কিছু নিয়ে একটা সংলাপ নিয়ে, একটা অনুভব নিয়ে, একটা সত্য নিয়ে আজকে বলছি মানুষের সামনে, তখন কিন্তু সেটা সত্যতার থাকছে। কেননা আমাদের প্রকাশিত আর এই প্রকাশের ক্ষেত্রে আমাকে আরো ৮-৫ জন মানুষের সঙ্গে লেগে থেকে এই প্রকাশটাকে করা যায়, সেইখানেই মুশকিল শুরু হয়। আমি এই সত্য মিথ্যার খেলাটা একটা মুশকিল শুরু হয়। যেমন ধরুন আমার অনেক সময় মনে হয় অভিনেতাকে আমরা যখন শিক্ষানবিশী বেশি করেছিলাম, এখনো আছে বেশি ছিলাম, আমরা তখন নান্দিকালে এই ছোটদের সঙ্গে থিয়েটারের কাজ করতে যেতাম, স্কুলে স্কুলে আরো নানান জায়গায়। আমি যা শিখেছি সেটাই ওদের কাছে গিয়ে মাস্টারমশাইয়ের মতো বোঝাবার চেষ্টা করতাম, প্রমাণ করবার চেষ্টা করতাম, এবং ওরা অভিনেতা হিসেবে সেগুলো খুব কম বয়সে ছেলে। আমার মনে আছে একটি ছেলে, ওর নাম মুজাহিদ, ও থাকতো এই বাকিপুকুরের রেল লাইনের পাশে, ওরা প্রান্তিক স্কুলে পড়তো, সেইখান থেকে ওর সঙ্গে আলাপ। তো আমরা বলেছিলাম যে তোমার জীবনে একটা অপ্রত্যাশিত আকস্মিক ঘটনার কথা বলো, এটা তুমি ঘটবে ভালো, ঘটে গেল। এইরকম নানান সব এক্সারসাইজ, তার মধ্যে এরকম একটা ছিল, ওকে ওর ভাষায় এই ঘটনাটা এই কথাটা বলা হয়েছে। সবাই বলছিল নানান রকম, তার মধ্যে যেগুলো সত্য ছিল, ঘটনাও ছিল, কি বলে তো আমরা তোদের কাছে মাস্টারমশাই বলেছিলাম খানিকটা, যতটা বোঝাতে পেরেছিলাম। ধরো তো একটা দেওয়ালও ছিল, তাই ওরা একটু গুছিয়ে গুছিয়ে বলছিল, মানে পুরো সত্যটাকে বলছি। তো মুজাহিদ বললো যে স্যার কালকে আমি আমার বাবাকে না খেলিয়েছি, আমি ভাবিনি খেলা হচ্ছে, খেলা পুরো ক্লাস আমি কথা বলে, কিন্তু ওইগুলো অপ্রত্যাশিত এবং আকস্মিক ঘটনা যে ওর বাবাকে খেলিয়েছে, তাহলে খেলা দিতে মা মৃত্যু করে বলছে মাস্টার দিয়ে বাড়ি দিয়েছে, আর আমি বড় বলছি। আমিও দু একবার বাবাকে বলেছি মাস্টারকে এসো না, বড় বাড়িতে ঝামেলা হয়ে যায়, চুপ হয়ে যায়। হ্যাঁ, আমাদের স্যার সত্য দেওয়া, আমাদের বাবা মাকে মারে, মা বাবাকে মারে, মা মাতাকে দিয়ে দেয়, সবার হাত ভেঙে যায়, আমি মাকে দিয়ে যাই, আমি পড়ে যাই, স্যার এই খিপচে দেয়, এই করে। তারপর সব ঠিক চলছিল, বাবা কালকে মাইনে দিয়ে এলো, তারপর মাকে মারলো, বাবাকে মারলো, তারপর বাবা কাঁদলো, আমি স্যার কাঁদলাম, আমি ফ্যামিলি করে গেলাম, আর আমি ফ্যামিলি করে কাঁদলাম, স্যার বলে গেলে বলে গেলে পেলে। তখন আমার মনে হচ্ছিল এই অপ্রত্যাশিত আকস্মিক সত্য থেকে আমি কিভাবে ভালো, এরপর এটা নিয়ে আমি বলবই। আমরা এখান থেকে তৈরি করতে চাইছিলাম ছোট ছোট নাট্য বা তার ছোট ছোট জায়গা। এবার ওই ক্লাসের মধ্যে যে ছেলেটি মোটামুটি লেখাপড়া ভালো, ওদের মধ্যে সে আমাকে আলাদা ডেকে ওই ক্লাসে শেষ করলো, স্যার এই গানটা আপনারা সবাই আপনি সকলকে সাংবাদ ওর ভাষায় বুঝলাম, ওর মনের কথাটা বলেছি। স্যার আমি মনের কথা কি বলতে পারি, আমি বলা উচিত তার মধ্যে বলার বলছি এইভাবে বলার, তাহলে স্যার কিস্তিও সম্ভব করে আমি না এই কিস্তিটা দিই, ওটা বলছি ও কিস্তিটা উচ্চারণ করি, আমি এই কিস্তিটা আপনি দিলাম, আপনাকে বলবো আর কিছু যদি বলার না থাকে, আর যদি কোনো উপায় নেই, বিচারে তোর মনে হয়েছে যে না ওই দেওয়া যায় না, কারণ তুই তো বিচার করিস, আর বিচারের মাধ্যমে তোর করতে হবে। আমি বিচারক নই, কি কথা বলবো না, ওর বিচারক ওর ওই অভিজ্ঞতাটা এত জলদি সত্য, এত এছাড়া বলার কিছু বলার নেই। বলো তো ও অনেকক্ষণ নিশ্চয়ই ভেবেছে, ওর বেড়ে ওঠা যত ভাবনা চিন্তার মধ্যে ঢোকায়, যতটা তোকে ওকে ভাবনা চিন্তার মধ্যে ঢুকিয়েছে বলে যে
পড়াশোনার সিস্টেম তার মধ্যে একটু ভালো রেজাল্ট করিস, ভালো থাকিস, কিছু অন্যায় করিস কি করিস, কিন্তু ও ওর মধ্যে পারে না বলে ওর প্রকাশটা একরকম শেষ করতে বড় না একরকম এরপর আমরা এইটাকে এটা পুরোপুরি করবো না, এটা আমরা ভেবে দেখবো। কিন্তু আমরা ওই বিদ্যানীতির গলা ঘটনাটা নিয়ে নাটক করলাম, নাটক ঘরে এবং সেখানে বাবার একটা বুঝাবুঝি করবো বাবা, কারণ অনেক ছেলে বলেছিল যে আমিও বুঝাই পাঠটা করবো, আমি এরকমই করলাম কথাটা বলি যে ছেলে তোর পাঠটা করতে চেয়েছে সে ভালো মানে করতে পারবো তারপরে সহজাত অভিনেতার যে গুণাগুণ সেগুলো আছে বলতো ওই আমার মনে আছে ওই দৃশ্যটা যখন আমাকে মার ওই ছেলেটা এত জেনারেলি এত সত্য নিয়ে বলছিল বলে কাঁদছি কান্না শব্দ বারবার বলছি এই কারণে ওই কান্নাগুলো কোনো মানানো হয় না এখন কাঁদছে এবং মানুষ যখন কষ্ট পায় কাঁদতে পারে আমি ওদের বলছি মানে স্টেজের উপর যেখানে মানে সেই কান্নার মধ্যে যদি বড় থাকে তাহলে তার চেয়ে ভালো দৃশ্য কিছু হতে পারে না, কারণ সেগুলো রবীন্দ্রনাথের গানের মধ্যে দেখাতে পারে রবীন্দ্রনাথ যেমন বলছিলেন যে অভিনয় বস্তুটা কি আমরা অনেকে জানি এক প্রসঙ্গ থেকে সত্যি আরেকটা কথায় যাচ্ছে, সেটা হচ্ছে কি হেনরি আর্লিংয়ের যখন অভিনয় করতে গেলেন এবং গাইড অফ দ্য লাভার দেখে ওরা মনে করছিল ভীষণ হাত পা ছড়া একটা অভিনয়, যার কাছে কিন্তু অভিনয়টা ভীষণ তারিফ করছে এবং ভীষণ দক্ষ অভিনেতা স্যার হেনরি আর্লিং। উনি লিখছেন পরে কিন্তু আমার ভালো লাগে তার কারণ হচ্ছে এত বেশি স্কিল এত কিছু তাকে প্রধান শক্তিটা অন্তত আমার কাছে আছে। তারপরে নির্মাণে যখন ওই কথা সূত্রগুলো উনি পৌঁছে যাচ্ছেন অভিনয় মানে কি, তাদের অভিনয় বস্তুতা সম্পর্কে উনি বলছেন অভিনয় বস্তুতা কি, অভিনয় পরবলার কাণ্ড নয়, অভিনয় রহস্যশীল নয়, তাহলে অভিনয় বস্তুতা কি যা স্বাভাবিকের পর্দা ফাঁক করিয়া ভিতরের লীলা দেখাইবা, তাহলে স্বাভাবিকের পর্দা শব্দটাই আমি একটু চমকাই, শুধুমাত্র স্বাভাবিক থাকাটাই গায় তথাকথিত স্বাভাবিকের পর্দা থেকে তাই গোটার স্বাভাবিক অতিরিক্ত কিছু যারাই বোঝায় ওই পরিস্থিতিতে বলতে পেরেছে, বলতে পেরে অন্তত একটি সংলাপ বলতে পেরে ও আমাদের চলতে দিয়েছে যা স্বাভাবিক একটি সত্য, সেই সত্যটা অভিনয় হচ্ছিল এবং মুজাহিদ যখন বাবার পাঠ করছিল তার ওই পরিচ্ছন্ন দর্শকদের নামটি আমার সকলে মনে করছে শুনেছেন। তারপরেও অনেকদিন আমাদের সঙ্গে ওই কাজটা করেছিল এবং ওর বাবা মার সঙ্গে যখন দেখা করতে তখন ওর বাবা একদিন আমাকে আলাদা করে বলেছিল এই কাজটা আমাদের নাটকের গানের মধ্যে থেকে আমি একজন জিজ্ঞেস করেছিলাম বাবা যেতে সেটাও বলেছিল কেন মনে হচ্ছিল ওর বাবা যেগুলো বলে ওর ছাড়া ওর বাবা বলবে না, হ্যাঁ ওই কথাও হবে না। তখন ও আমাকে যেটা বলেছিল সেটা বলছি কবিতার সঙ্গে কিভাবে মিলে যেতে আমি জানি না, কিন্তু আমি ভুল বলছি। আমাকে বলেছিল স্যার ওই আপনাকে বলেছিলাম ওই মানলাম বাবাকে এটা বলো বাবার পাঠটা করতে গিয়ে না একটা লাগছে মানে আমার একটি সত্য আছে মুজাহিদের সত্য সন্তানের সত্য একটি পরিস্থিতির বিচারে নিজস্ব সত্য। যখন বাবার পাঠ করতে বলছে আমি কেন আজকে খেয়েছি জানিস, আর কেন তোর মা আমাকে এই কথাটা বললো তুই কোনোদিন ভেবে দেখেছিস, এইসব সংলাপটা তুলে বলছে তোর বলছে তোর বলতে কিনা আমার মনে হচ্ছিল বাবা তখন আমার মনে হলো এই সত্য শরৎটি অভিনয়ের মধ্যে দিয়ে একজন আবিষ্কার করছেন তারপরে ছেলে, হ্যাঁ তাই এরপরে ওর বাবার মুখে খুশি চালাবার আগে হওয়ার আগে আমার ধারণার মধ্যে একবার ভাবলো সুইচে চাও, সেইখানে
বলছি এই অভিনয় নামক গলাটি সত্যি যাকে কি সত্য মিথ্যার গঠনটাকে একটু ভেঙে চুরে নতুন ভাবে নির্মাণ করতে পারে, আবার তাকে ভেঙে দিতে পারে, আবার তাকে ছুটছু করে দিতে পারে, আবার তাকে ঘোড়া তুলে তাকে গেঁথে এবং সেই জায়গা থেকে যদি আমরা ধরুন একটি আমরা কিন্তু সংযোগের খেলা সবসময় এই যে আমি এখন বলছি একটা কথা, এই আমি জানি যে সংযোগের নানান রকম মাত্রা কারণ এক একজনের বোধ বুদ্ধি মেধা মনন সেই অনুযায়ী মাত্রা তৈরি হচ্ছে। আমার থেকে বেশি যারা জানেন এই বিষয়ে বোঝেন বা আমি শুধু বয়স বা অভিজ্ঞতার কথা বলছি না, যারা এই শিল্পকলা বা বলা বক্তৃতা এগুলো তো অন্যভাবে দেখেছেন, তাদের মনে আমার কথাটি বাবার উপর বাসা কথা বলছে। ঠিক আবার কারো কারো মনে হতে পারে এমন একটা শব্দ শুরু আমি শুনি আমি আজকে শুনি এরকম সংযোগের নানান তীব্রতা নিয়ে এখানে মানুষ আমরা বসে এই সংযোগ প্রতিনিয়ত ছিঁড়ে ছিঁড়ে যায় একটি সত্য অথবা মিথ্যার আকার। ধরুন এই ঘরে বা একটি নাটকে এরকম বহুবার দেখেছি যে সংখ্যা গুরু নিয়ে একটি নাটক হচ্ছে, মানে সেটা নিয়ে নাটক হচ্ছে তা বলবো না, একটি নাটক হচ্ছে তা পরে দৃশ্যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা বলছি এই জানো তো পারিবারিক আলোচনা হচ্ছে আমাকে বাদিলাম সংলাপ জানো ওইটা করতে যাচ্ছে ওই পাড়াটা দিয়ে ওইটা মধ্যে যেরকম হয় নোংরা এত নোংরা করো মাঝে মাঝে আওয়াজ জন্য যাচ্ছে যদি আবার দেখলাম সেই একই কাণ্ড করেছি বলতে বলতে আমি তো নির্দিষ্টভাবে একটা কিছু মিন করতে চাইছি ওই সংলাপটার মধ্যে পুরো নাটকটা সে কথা নিয়ে মাথা কামাতে নেই, কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি যখনই এই কথাটা বলছি ধরা যাক সংখ্যালঘু ধরা যাক তাই বলো তারপরে ওইখানে বসে বসে সংখ্যালঘু মানুষ এই নাটক তিনি দেখতে এসেছেন শিক্ষিত, তিনি চর্চিত, তিনি ভালো, কিন্তু তিনি দেখতে দেখতে ঠিক ওই মুহূর্তে আমার মনে হয় আমি কথা বলে বুঝেছি ওই মুহূর্তে কখনো কখনো একটু বিচ্ছিন্ন তার মনে হয় যে পৃথিবীটা একটা অতটা এরা আমাকে দেখে এরকম আমাকে আমার দিকে আমাকে সংখ্যালঘু করে বললাম এটা রাজনৈতিক মতাদর্শের বাৎসর তৈরি করি, দাম্পত্য তৈরি করি, স্টেজের উপরে জনগণকে যে মানুষ থাকে তার এরকম এক মুহূর্তের জন্য মনে হয় তাকে কিন্তু আমি সেই মুহূর্তে বলতে পারি না যে না এই নাটকে কিন্তু আরো অন্য অনেক কিছু ঘটনা আছে আপনাকে নিয়েই বড় কথা বলা হতে যাচ্ছে, কিন্তু তার আগে ঠিক ওই মুহূর্তটায় দাঁড়িয়ে সেই কিন্তু অনেক বিচ্ছিন্ন হয়ে যায়। এই সংযোগ এবং বিচ্ছিন্নতার খেলা জীবনের মতোই নাটক বা নাট্যকলায় সারাক্ষণই চলবে। সেইখানে এই যে সত্যটির কথা আমি বলছিলাম এই মুহূর্তে না এই চরিত্রটার সেই সত্যটাকে বলবার সময় অভিনেতা হিসেবে অনেক সময় অনেক অভিনেতা আমি অনেক শিক্ষিত অভিনেতাকে ভুল নিজেকে উচ্চারণ করতে দ্বিধান্বিত হতে দেখেছি। আপনারা ওই করে বলছেন তো অভিনয়ের কাজ এই তো বোকা ইচ্ছে বড় তার তুমি অভিনেতাই না আমি বলছি হ্যাঁ ঠিকই বলছি আমিও বলছি কিন্তু তবু দেখেছি যে মানে তার এতদিনের লালিত যে অভ্যেস সেই অভ্যেসের মধ্যে থেকে আরেকটা কিছুতে যেতে মানে তার নিজস্ব যদি সত্য এটাকে সেই সত্যের বাইরে যেতে যেটা যদিও নাটক ইত্যাদি বলাই যাই না কেন সে অস্বস্তিতে রয়েছে। আমি এই কারণেই বলছি যে অভিনয়ের সময়ে যে সত্যির উচ্চারণ কথা করতে চাই বা সেই সত্যের কাছে যেতে গেলে অনেক ব্যক্তির এবং অনেক ব্যক্তির কাঁধে যাওয়া এবং সেই মিথ্যেগুলো যদি আমরা স্ট্যাম্প এদের আর
আমরা বন্ধ করি। তাই আমাদের অভিনয়ের প্রকাশের মধ্যে দিয়ে একজন অভিনেতা যখন এই সত্য ব্যক্তির আবিষ্কারের গোলমেলে পথটা ধরে হাঁটে, সেই পথটা ধরে হাঁটতে 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 সে একটা বড়ভাবে কাজ করছে। সেই অনুভবটা তার মেধা, মনন, দক্ষতা এই সমস্ত সঙ্গে মিলে মিশে থাকে এবং তার থেকে তৈরি হয় মানে এই সংযোগের রাস্তা, সে তৈরি করে সংযোগের রাস্তা দর্শকের সঙ্গে। এইটা মানে অভিনয়ের সময় এত রোমাঞ্চকর, এত মানে তীব্রভাবে গানে আমি অভিনেতা হিসেবে বারবার এই কথাটা বলছি, আবিষ্কার করেছি যে ওই কবিতার লাইনের মধ্যে বলি লিখেছিলেন না, আটখানা হোক বাইরে দেখবো, আটখানা হোক দূর থেকে যেন সবাই তোমায় এই যে আটখানা আলো ফেলা অংশ আর আটখানা অন্ধকারে থাকা বলি, আটখানা সত্যের আটখানা মিথ্যের কথা বলতে এই দুটো মিলে নির্মাণ করছে সত্য, যে সত্যটি এই থিয়েটার, এই চরিত্র, এই সময় দাঁড়িয়ে আজকের আমার কথা সেটিকে আপনি গ্রহণ করতে পারেন, অর্জন করতে পারেন। কিন্তু আমি এটাই করেছি বা আমরা সকলে মিলে এটাই করেছি, যেটা আমরা আমাদের বিশ্বাস থেকে করেছি সেইটা আপনাদের সামনে রাখলাম। আপনাদের সামনে রাখলাম মানে আমার কতটা নিয়ে আমি আপনার সামনে গেলাম, দর্পণে বিম্বিত হতে চাই। আমি জানি কতটাকে শুনতে গেলে আমাকে শুনতে হবে, এই শুশ্রূষা করতে গেলে আমার উপরেই শুশ্রূষা করতে হবে, দেখতে গেলে কতটাকে দেখতে গেলে কতটা স্বরূপ চিনতে গেলে আমাকে যেতে হবে আপনার, এবং সেইখানে গিয়ে এই কথাটা সত্য না এই কথাটা মিথ্যা আমি আবিষ্কার করতে পারি। তাই অভিনয়তে একটা হয় না, আমার স্ত্রী যখন আমাকে বলে যে আর অভিনয় করো না, তখনও দেখে আমি অভিনয় করছি, তাই ওর সামনে আমি অভিনয় করি। একটা বড় মঞ্চে যখন তাই ও আমাকে দেখছে, আমার স্ত্রী আমাকে দেখছে, আমার স্বামী আমাকে দেখছে, আমার শিক্ষক আমাকে দেখছে, আমার বন্ধু আমাকে দেখছে, আমার শত্রু আমাকে দেখছে, আমার সমালোচক আমাকে দেখছে, আমার প্রেমিক আমাকে দেখছে, আমার হত্যাকারী আমাকে দেখছে। এই এতগুলো দেখার যে দর্পণ, সেখানে আমার উপরিস্থিত কিছু সত্য, আমার হত্যাকারীর কাছে আমার প্রেমিকের কাছে সম্পর্ক, আমার স্ত্রীর কাছে খানিক সত্য, আমার সমালোচকদের কাছে এই সবের মধ্যে দিয়ে আমি অভিনয় নামক বস্তুটির মধ্যে এমন এক অনুতাপ পাই যা মিথ্যেকে সত্য করে, সত্যকে মিথ্যে করে। আরো যে দুজনকে বীরেন্দ্রনাথ চক্রবর্তী যখন কবিতা লিখেছিলেন যে দুদিকের নতুন রিক্সটা সেকেন্ড প্রতিদিন যখন শেষ হচ্ছে না তখন মাঝে মাঝে ইচ্ছে করে অসম্পূর্ণ অবস্থায় গঙ্গা করতে পারে, প্রায় কাছাকাছি এসে দাঁড়িয়ে গেছে, তখন গান ধরে টেনে পাশাপাশি করে আবার অভিনেতার সত্য ব্যক্তিকে ওই গান ধরে অভিনেতা কাছাকাছি এনে ওদেরকে ভুলিয়ে ওদেরকে কি বলবো বন্ধুত্ব এবং বন্ধুত্ব করিয়ে নিজে আড়ালে চলে একটা সময় সে আর থাকে। কিন্তু তবু এই কাজটার মধ্যে দিয়ে বারবার সে এই কথাটাই বলে যে অভিনয় এমন একটা কাজ যা যে কথাটা উচ্চারণ করলাম ভিতরের লীলার ক্ষেত্রে পৌঁছয়। তার জন্য যে কথাই তুমি যাও, যত আড়ম্বরেই যাও, যত অনাড়ম্বরেই যাও, যত ধ্রুপদী হয়ে যাও, যত ব্যক্তি হয়েই যাও, যেভাবেই তুমি যাও না কেন, তোমাকে প্রতি শব্দের কাছে পৌঁছবে সত্য, যে মুহূর্তে সত্যকে আবিষ্কার করছো
যেহেতু তুমি মানুষের সামনে এই কাজটা করছো, জীবন্ত মানুষের সামনে, তেমনি তুমি একটি মিথ্যার করছো, সেই মিথ্যাকে তুমি স্বীকার করছো, অন্য কেউ কেউ সেটাকে অন্য করে আবিষ্কার করছে। অভিনয়ের গঠনে সত্য মিথ্যা এমন একটি অনুভব, যে অনুভব অভিনয়ের পরবর্তী সময় অভিনয় শেষ হয়ে যাওয়া এবং শুরু হয় শুধুমাত্র অভিনেতার ক্ষেত্রে নয়, অভিনেতা যখন হারালে যান, সামনে চলে যান অথবা মাঝে ধরে চলে যান, জীবন মঞ্চের মাঝখানে জীবন অভিনেতার আমাদের অনেক অভিনেতার মনে হয় আজকে প্রত্যেকদিন জামাটা খুলে আসে, টাইট জামা কোনোদিন আলগায় যাবো, যেদিন টাইট জামাটা শুরু করি আর শেষ মুহূর্তে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার তারা থাকে, কোনোদিন খুলতে গিয়ে মনে হয় যদি খুলতে না হয় তাহলে আমাদের জামাটা খুলে পারি, সেটা তো চোরে টাইট এলোমেলো রক্তাক্ত এবং নোংরা, তো আমার জামা খুলতে না পারে। ফলত এই সত্য মিথ্যার অনুভব থেকে এই রাস্তায় আবিষ্কার করেন বলেই আমার ধারণা। আমিও এইভাবেই পথ চলেছি, এসেছি আপনার এটা সত্যিই বলছি, এগুলো আমার বোধ থেকে তৈরি হয়েছে, কিন্তু সেই তৈরির রাস্তাটাকে চিনিয়েছে কিন্তু এই অভিনয়শীল। আমার আগে যারা অভিনয় করেছে, আমার পরে যারা অভিনয় করছে, ভালো অভিনয় যখন দেখতে পাই তখনই এইগুলো আরো বেশি করে আমার ভিতরে আলোড়িত আন্দোলিত। তাই মানে আমার মনে হয় আমি অভিনয় করি, আমি গর্বিত, আমি অহংকারী যে আমি এমন একটি শিল্পীর সঙ্গে যুক্ত, যে শিল্পে আমি এই সত্য মিথ্যা এগুলোকে এত বিপুলভাবে জোরালোভাবে এত অমোঘভাবে করতে পারি আমার মনে হয় আর কোনো শিল্পী মনে হয়। আমি শিল্পীর চর্চা সেখানে কতভাবে করে দেখি মনে হয় আমি বেশি এই সুযোগে আমি একটু বেশি পাচ্ছি, যেটা আমি অভিনয় নাম শুরু করার দিয়ে রয়েছে অতিক্রম করছি, চাপনের যাচ্ছি, আমার ভিতরে অনেক না পারা থাকছে, আমার ভিতরে অনেক অন্বেষণহীন থাকছে। এগুলো সত্ত্বেও কখনো কখনো এমন কিছু দিশা দেখতে পাই, যে দিশা আমাকে মুজাহিদের মতো আমাকে বারবার বলে হাতটা তুমি না করবে। এই শিক্ষা, এই সত্য মিথ্যা সত্য, এটাকে আমার নাটক করে দেখে দিচ্ছি। তাই কৃতজ্ঞতা আমার খুব পরিচিত মানুষ এখন তাত্ত্বিক আলোচনা আমরা করতে পারতাম, অনেক আড্ডা বেড়েছি। আমার মনে আছে ব্যক্তি বিজ্ঞান নাটক করেছিলাম, তখন ওই অভিনয় দেখার পর একটা অনুষ্ঠানে আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে আমি অনেকক্ষণ পরে আবিষ্কার করছিলাম এখানে যাচ্ছি, তারপর দেখছি কেন আমি বাড়ি যাবো অনুষ্ঠান করছি, আমি তো দেব সম্ভব, আমি তো সবুজের ওই শিখতে পারি বলছে না দেব সম্ভব তোমাদের আমি ছাত্র হয়েছিলাম তখন আমি তো তোমাদের দেখতে আমি দেখছি তোমার শরীরের ভেতরে ভেতরে কোথায় উঠে আছে, খুঁজে পাওয়া যায় না, আমি চলে যাবো আমার অস্বস্তি হচ্ছে। কিন্তু এই যে আমাদের যে মিথ্যা বিদেব সম্পর্কে মিথ্যা এই মুহূর্তে কিন্তু অন্তত আমিও তাই বলছি, তার মধ্যেও তুমি সত্য ওই চরিত্রটিকে খুঁজে বেড়াচ্ছি মরিয়ার মানে দেখছি আসল হঠাৎ হঠাৎ হাড় ঘোড়া নয়, একটু বসায় কোথাও কি ওই লোকগুলো আবার আবিষ্কার করবি বা ছবি দেখতে পাবো বা দেখতে পাচ্ছি সেই জিনিসটা করছে। কিন্তু আমি তো মনে করছি যে এই আমি রেখে এসছি এখন সেটাই কিন্তু একেবারেই নেই। তাই সত্য মিথ্যা
আপনারা যেগুলো থাকলো আজকে ধন্যবাদ। দীপঙ্কর মুখোপাধ্যায় সাংবাদিক বিষয় এই মুহূর্তে শোক করতে চাই সে আমরা প্রত্যেকে এই পুরো করা সম্ভব এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে আমরা যাব, কিন্তু তার আগে এই যে বেশ কিছু আমরা আলোচনা করতে একদম পরপর চলছে কথা এবং এই আলোচনাতে অনেক সময় মনে হয় বড় নীরব, সেই নীরব আলোচনাতেও এত এত উপস্থিতি, এত ভালো লাগা থেকে আমাদের নীরব অনেক হতে পারে। আর একটা কথা বলি, এখানে শুনলাম অক্ষয় রবি ঠাকুরের কথা, কাল একাডেমিতেই সন্ধ্যে 6:30টায় গতকাল তিনি যখন অভিনীত হতে চলেছে। আপনারা যারা যারা ইচ্ছুক এই অভিনয় দেখার জন্য তারা আজকে তাদের নামটি লিখিয়ে যেতে পারেন, ওরা আসন সংরক্ষণ করে প্লিজ একটুখানি যদি আপনারা বলেন কারা কারা থাকতে আসতে ইচ্ছুক এবং নামটি যদি লিখিয়ে দেন।